নমস্কার, আমি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। সিনিয়র ব্যাচ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি সিনিয়র ব্যাচেস যারা রয়েছে তাদের এক্সাম অলরেডি কমপ্লিটেড, কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সাম নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই। কিন্তু খুব আশা আছে যে মার্চ মাসেই কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন কন্ডাক্টেড করতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো তোমরা জানো যে সিনিয়র ব্যাচগুলোর ক্ষেত্রেও যেমন হয় ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ট্র্যাডিশন অনুযায়ী এক্সামের মোটামুটি এক মাস আগে স্টুডেন্টদের হাতে থাকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির মক টেস্ট পেপার। ম্যাক্সিমাম পার সাবজেক্টে 8টা থেকে 10টা কোশ্চেন থাকে এবং এক্সাম হয়ে যাওয়ার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির সেই মক টেস্ট পেপার এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপার আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়ে থাকে। ইয়েস, এতটাই সিমিলারিটি থাকে হচ্ছে এই মক টেস্ট পেপারের সাথে ইউনিভার্সিটির কোশ্চেন পেপারের, অর্থাৎ এতটাই কমন আসে। যদিও ফার্স্ট সেমিস্টারের কোন রকমের মক টেস্ট এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি কন্ডাক্ট করেনি, যেহেতু ইউনিভার্সিটির তরফ থেকে এক্সামের নোটিফিকেশন নেই, কিন্তু তারপরেও আমাদের মক টেস্ট পেপার ফার্স্ট সেমিস্টারের জন্য যেটা অলরেডি আমরা টিচার্সরা প্রিপেয়ার করেছি, সেই মক টেস্ট পেপার থেকে একটি টপিক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং সেই একটি টপিক নিয়ে ইন ডিটেইলসে ডিসকাশন করব। ইয়েস, কোনো বঙ্গানুবাদ করব না, অর্থাৎ কোনো সেকশন অনুযায়ী কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বা হিন্দু ল বা কামিনী ল, আই মিন যে কোনো ল পেপারে সেকশন বাই সেকশন ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে বঙ্গানুবাদ করব না, কারণ তোমরা লয়ের স্টুডেন্ট। এবং দেখো, সত্যি বলতে বঙ্গানুবাদ যদি তোমাকে শিখতেই হয় তাহলে তো তার জন্য গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারো, খুব ইজিলি বঙ্গানুবাদ করতে পারবে। তো আমি সেকশনের ইন্টারপ্রিটেশন করব along with some examples and some important landmark case laws। তো আজকে আমরা যে টপিক নিয়ে মূলত ডিসকাশনটা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 25। সেকশন 25 যে রুলটা নিয়ে ডিল করে থাকে সেই রুলটাকে আমরা এক কথায় বলে থাকি নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এবং কোশ্চেনটা আসে এইরকম ভাবে যে এক্সপ্লেন নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট রুল ইন ডিটেইলস। তো এই টপিকটা নিয়ে আজকে আমাদের ডিসকাশনটা থাকছে। তো চলে এসো ডিরেক্ট সেকশনে। সেকশন 25 আমরা চলে আসি সেকশন 25 এর আন্ডারে ইন ডিটেইলস ডিসকাশন, যে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট বলতে কি বোঝানো হয়। দেখো, সবার আগে এটা জানার জন্য যেটা মানে জানতে হবে সেটা হচ্ছে কনসিডারেশন বলতে কি বোঝায়। একটা ল্যাটিন টার্ম ইউজ করা হয় যেটা হচ্ছে কুইড প্রো কুও। কথাটার মানে হচ্ছে সামথিং ইন রিটার্ন, অর্থাৎ একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস চাওয়া হচ্ছে বা পাওয়া যাচ্ছে। অর্থাৎ যদি খুব সহজ এক্সাম্পল তোমাদের দিই, ধরো আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে দোকানদারকে বললাম আমাকে একটা পেন দিন। তো দোকানদার আমাকে পেন দিল এবং আমি দোকানদারকে পেনের পরিবর্তে 10 টাকা দিলাম। 10 টাকাটা দোকানদারের জন্য কনসিডারেশন এবং আমার জন্য কনসিডারেশন হচ্ছে এই পেনটা। অর্থাৎ প্রমিসারের ইচ্ছা অনুযায়ী, আইনের ভাষায় যদি বলি, প্রমিসারের ইচ্ছা অনুযায়ী প্রমিসি বা প্রমিসির হয়ে অন্য কোনো ব্যক্তি যদি কিছু দিয়ে থাকে কোনো কিছুর বিনিময়, সেটা কোনো প্রমিস হতে পারে, সেটা কোনো অ্যাক্টিভিটি হতে পারে, সেটা কোনো জিনিস দেওয়া হতে পারে, ঠিক আছে। তো কোনো অ্যাক্ট বা অ্যাবস্টেন্স যদি পারফর্ম করা হয়ে থাকে ইন রিটার্নে, কোনো কিছু রিটার্নে, তখন আমরা সেটাকে কনসিডারেশন হিসাবে ট্রিট করে থাকি। এবং সেকশন 10 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী, সেকশন 10 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী একটা কন্ট্রাক্টের ওয়ান অফ দ্য মেইন এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে যে কোনো কন্ট্রাক্টের মধ্যে কনসিডারেশন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ উইদাউট কনসিডারেশন কন্ট্রাক্ট উইল নট বি ভ্যালিড। একটা কন্ট্রাক্টকে কমপ্লিট হওয়ার জন্য কনসিডারেশন কিন্তু থাকতেই হবে। কিন্তু সেকশন 25 ডিল করছে কিছু এক্সেপশনস নিয়ে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে একটা কন্ট্রাক্ট পারফর্ম হচ্ছে ঠিকই কিন্তু সেখানে কোনো কনসিডারেশন নেই, কিন্তু কনসিডারেশন না থাকা সত্ত্বেও সেই কন্ট্রাক্টটা ভ্যালিড হচ্ছে, সেই কন্ট্রাক্টটা এনফোর্সেবল হচ্ছে বিফোর দ্য কোর্ট। তো এরকম কোন কোন এক্সেপশনস নিয়ে ডিল করছে সেকশন 25। চলো সেই ডিটেইলসে চলে আসি। ফার্স্ট যে মেথডটা বা ফার্স্ট যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন। অর্থাৎ কেউ যদি কাউকে ভালোবেসে কিছু গিফট করে থাকে বা ভালোবেসে কিছু দিয়ে থাকে, মানে ধরো আমি তোমাকে ভালোবেসে আমার একটা ফ্ল্যাট দিলাম, তো তুমি আমার এই ফ্ল্যাটে থাকবে ইন ফিউচারে, এবং এটা আমি শুধু মুখে বললাম তা নয়, রিটেন ফরম্যাটে একদম পেপার ওয়ার্কের মাধ্যমে রেজিস্ট্রি করে তোমার নামে দিয়ে দিলাম, এবং সেটা কিন্তু আমি তোমার থেকে কোনো কিছু পাওয়ার বিনিময় দিইনি, আমি জাস্ট তোমাকে ভালোবেসে দিয়েছি, অ্যাফেকশনের জন্য আমি তোমার প্রতি অ্যাফেকশনের জন্য আমি তোমাকে জিনিসটা দিয়েছি। তো এইটাকে আমরা বলে থাকবো হচ্ছে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন। তো এই ন্যাচারাল
সেকশনের আন্ডারে উইদাউট কনসিডারেশন দ্য কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড হিসাবে ট্রিটেড হবে। সেকেন্ড রুল অর্থাৎ সেকেন্ড এক্সেপশন সেটা হচ্ছে, আচ্ছা এই ফার্স্ট এক্সেপশন আন্ডার একটা কেস দাও বলে দিই। কেসটা হচ্ছে রাজলক্ষ্মী দেবী ভার্সেস ভূতনাথ মুখার্জি। তো এখানে কি হচ্ছে, হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে মেইনটেনেন্স সংক্রান্ত বিষয় নিয়ে। তো হাজবেন্ড এবং ওয়াইফ বলেছে যে ঠিক আছে আমি একটা বাড়ি ভাড়া নিচ্ছি, তো এখানে আমি মেইনটেনেন্সটা দিয়ে দেবো, বা ওয়াইফকেও বলছে যে হ্যাঁ আমি তোমাকে মেইনটেনেন্সটা দেবো, মানে তোমার থাকা খাওয়া খরচা পাতি সেগুলো আমি সব দেবো। তো পরবর্তীকালে হাজব্যান্ড তার প্রমিস থেকে ব্রেক করে, অর্থাৎ নিজেকে সরিয়ে নেয় এবং ওয়াইফ গিয়ে কেসটা ফাইল করে। তখন কোর্ট বলছে যে না, এটা তো ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশনে হাজব্যান্ড যে তোমার প্রতি রেসপন্সিবিলিটি পালন করছে তা কিন্তু নয়, তোমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তো দ্যাটস ওয়াই হাজব্যান্ড বাধ্য হয়েছে তোমাকে মেইনটেনেন্স দিতে। তো এখানে উইদাউট কনসিডারেশন দ্য কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড, এই রুলটাকে কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট রুল এক্সেপশন। সেকেন্ড এক্সেপশন সেটা হচ্ছে এগ্রিমেন্ট টু কম্পেনসেট ফর পাস্ট ভলান্টারি সার্ভিস। একটা এক্সাম্পল দিই, ধরো এক্সাম্পলটা দিয়ে বিষয়টাকে বুঝো। ধরো আমি তোমাকে বললাম যে আমার না একটা বাগান আছে, তো তুমি কি আমার বাগানটা দেখবে? এবার তুমি নিজের থেকেই বললে, মানে আমি তোমাকে অ্যাপ্রোচ করলাম শুরুতেই তা কিন্তু নয়, আমি বললাম যে আমি ধরো 1 মাসের জন্য এখানে থাকবো না, আমার একটা বাগান আছে, আমি একটু লোক খুঁজছি দেখি কি হয়। তুমি তখন বললে যে আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তোমার যে বাগানটা আছে সেই বাগানটা আমি দেখবো। দেখো আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি কি এটা করবে বা কিছু, তুমি নিজের থেকে বললে যে হ্যাঁ ঠিক আছে এই বাগানটা না আমি দেখবো। তার মানে তুমি ভলান্টারি সার্ভিস দিচ্ছ, অর্থাৎ নিজের থেকে একটা সার্ভিস আমাকে দিচ্ছ। এবার তার জন্য আলাদা করে তুমি কিছু আমার থেকে কিছু পাবে সেই আশায় তুমি আমাকে সেই সার্ভিসটা দিচ্ছ তা কিন্তু নয়। এবার যেই মোমেন্টে তুমি বললে যে হ্যাঁ ঠিক আছে আমি আপনার বাগানটা দেখবো, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে এইটার বিনিময়ে এই টাকাটা দেবো। কনসিডারেশনটা দেখো কিন্তু লাস্টে আসলো, কিন্তু শুরুতে ওই ব্যক্তি আমাকে হেল্প করতে চাইছিল, নিজের সার্ভিস দিতে চাইছিল, সেটা ভলান্টারিলি নিজের ইচ্ছায়, কোনো কিছুর বিনিময় নয় বা কোনো কিছু পাওয়ার আশাতে নয়। এক্ষেত্রে উইদাউট কনসিডারেশন দ্য কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড। থার্ড, এগ্রিমেন্ট টু পে আ টাইম বার্ড ডেট। এগ্রিমেন্ট টু পে আ টাইম বার্ড ডেট মানে ডিইবিটি, এটার উচ্চারণ বিটা হয় না, বি এর উচ্চারণটা থাকে না, আদারওয়াইজ ডেট বলা হয়। ডিইবিটি মানে ধার। ধরো তুমি আমার থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিলে, আমি এক্সাম্পল দিয়ে বলছি, তুমি আমার থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিলে, তো অনেক সময় পেরিয়ে গেছে, অর্থাৎ লিমিটেশন অ্যাক্টের আন্ডারে অনেকটা টাইম পেরিয়ে গেছে, তুমি আমাকে সেই টাকা শোধ দাওনি। তো আমিও তোমার এগেইনস্টে কোনো লিগ্যাল স্টেপ নিইনি, যেহেতু তুমি আমাকে টাকা শোধ দাওনি তার রেসপেক্টে আমি কোনো লিগ্যাল স্টেপ নিইনি। অনেক দিন পরে, ধরলাম 2 বছর পরে, তুমি আমাকে বললে যে ম্যাডাম আমি আপনাকে 20,000 টাকাটা পে করতে চাই। দেখো 1 লাখ টাকা ধার নিয়েছিলে, কিন্তু সেই 1 লাখ টাকা তুমি শোধ করছো না, 20,000 টাকা শোধ করবে বলছো। এবার আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি 20,000 টাকা 2 মাসের মধ্যে আমাকে শোধ করে দেবে। তুমি বললে ওকে ঠিক আছে, এবং এই যে কন্ডিশনস গুলো হলো এগুলো একটা লিখিত এগ্রিমেন্টের মাধ্যমে হলো এবং সেটা রেজিস্টার্ড মানে রেজিস্ট্রি করা রয়েছে, এরকম একটা ডকুমেন্টের মাধ্যমে হলো। তাহলে তুমি বাউন্ড থাকবে ওই 20,000 টাকাটা দেওয়ার জন্য, তুমি কিন্তু 1 লাখ টাকাটা দেওয়ার জন্য বাউন্ড থাকবে না। কেন থাকবে না? কারণ টাইম পেরিয়ে গেছে, আমি তোমার এগেইনস্টে কোনো রকমের কোনো লিগ্যাল স্টেপ নিলাম না, তুমি কন্ডিশনস পারফর্ম করোনি, তারপরেও আমি তোমার এগেইনস্টে কোনো লিগ্যাল স্টেপ নিলাম না। এই যে সিচুয়েশনটা, এইটাকে বলা হচ্ছে টাইম বার্ড ডেট। এক্ষেত্রে উইদাউট কনসিডারেশন দ্য কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড। এখানে একটা কেস ল রয়েছে, সেটা হচ্ছে হিরালাল এন্ড আদার্স ভার্সেস বদকুলাল এন্ড আদার্স। এখানে একটা জাস্ট কোড অ্যান্ড কোড একটা কথা বলা হয়েছে, বলছে a fresh contract will be made which will revive the previous liability with a new interest rate and time limit. দেখো এক্ষুনি আমি যে সিচুয়েশনটা বললাম, প্রিভিয়াস কন্ট্রাক্ট অর্থাৎ ওই 1 লাখ টাকা যেটা তুমি আমার থেকে ধার নিয়েছিলে সেটা মুকুব হয়ে গেল, কারণ সেটা নিয়ে আমি আমার দিক থেকে কোনো স্টেপ নিইনি, লিগ্যাল স্টেপ নিইনি। কিন্তু তুমি ওই যে 20,000 টাকাটা নিয়েছিলে তার জন্য তো আমরা ফ্রেশ টাইম লিমিট চাপলো, ফ্রেশ কন্ডিশন চাপলো, ওইটার জন্য তুমি শুধুমাত্র বাউন্ড থাকবে পারফর্ম করার জন্য, এবং আমি তার এগেইনস্টে লিগ্যাল স্টেপও কিন্তু নিতে পারি যদি তুমি পারফর্ম না করতে থাকো। ঠিক আছে। ফোর্থ এক্সেপশন সেটা হচ্ছে কমপ্লিট গিফট, অর্থাৎ আমি কোনো কিছু গিফট করছি তোমাকে। ধরো একটা প্লট অফ ল্যান্ড আমার রয়েছে, আমি সেই প্লট অফ ল্যান্ড তোমাকে গিফট করছি, ঠিক আছে। তাহলে এই যে গিফট করছি, দেখো এটাও কিন্তু সেই একদম প্রথম এক্সেপশনের মতো, যে আমি যদি কাউকে গিফট করি তাহলে অবভিয়াসলি আমি ভালোবেসেই গিফট করছি, তার রিটার্নে আমি তার থেকে কিছু দাবি করছি না। তো
এই জন্য কমপ্লিট গিফটের ক্ষেত্রে কোনো রকমের কোনো কনসিডারেশন নেওয়া হয় না, বাট তারপরেও ওই গিফটের যাবতীয় যা যা কন্ডিশনস থাকছে সেই কন্ডিশনস দ্বারা পার্টি বাধ্য থাকবে। তার মানে আমি আমার প্রপার্টি যদি তোমাকে গিফট করে দিই, ওই প্রপার্টিতে আমার কোনো দাবি দাওয়া থাকবে না, না ওনারশিপ থাকবে, না পজিশন থাকবে, না ইন্টারেস্ট থাকবে। তোমার সম্পূর্ণ ওনারশিপ, পজিশন, ইন্টারেস্ট থাকছে, তাই তুমি ইন ফিউচারে চাইলে অন্য কাউকে প্রপার্টিটা ট্রান্সফার করতে পারো। ঠিক আছে। ফিফথ, সেটা হচ্ছে এজেন্সি। এজেন্সির ক্ষেত্রে কি হয়, মিনিমাম দুজন পার্টি থাকে এজেন্সির ক্ষেত্রে, প্রিন্সিপাল আর এজেন্ট। ধরো আমি হলাম প্রিন্সিপাল, তুমি হলে এজেন্ট। তো তোমাকে আমি আমার হয়ে কোনো একটা কাজ করার জন্য বললাম যে তুমি আমার হয়ে এই কাজটা করে দাও, তুমি বললে ওকে ঠিক আছে। নর্মাল নিয়ম অনুযায়ী কি, এজেন্টের যাবতীয় যা কাজ, তার যা কাজ করুক না কেন, তার জন্য রেসপন্সিবল থাকবে হচ্ছে প্রিন্সিপাল ডিউরিং দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ ডিউরিং দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট এজেন্ট কোনো ভুল কাজ করলে তার জন্য রেসপন্সিবল কে থাকবে, প্রিন্সিপাল রেসপন্সিবল থাকবে। তাহলে দেখো, যখন এই এজেন্সিটা তৈরি করা হচ্ছিল তখন এজেন্টকে কিন্তু কোনো কনসিডারেশন দেওয়া হয়নি, বা তোমাকে আমি কোনো টাকা দেবো, কোনো প্রমিস করছি এটা দেবো, এরকম ভাবে কোনো রকমের কোনো কনসিডারেশন ছিল না। কিন্তু তারপরেও কনসিডারেশন না থাকা সত্ত্বেও, যেহেতু সেই এজেন্সিটা রিটেন ক্রিয়েটেড ছিল রেজিস্টার্ড ডিডের মাধ্যমে, তো দ্যাটস ওয়াই এজেন্টের যে কোনো কাজের জন্য রেসপন্সিবল কে থাকবো আমি, দ্যাট মিন্স প্রিন্সিপাল রেসপন্সিবল থাকবে। সিক্সথ, আর দুটো এক্সেপশন আছে। সিক্সথ এক্সেপশন, সেটা হচ্ছে চ্যারিটি। চ্যারিটি মানে কি, ধরো ট্রাস্ট করা, মানে ট্রাস্টে কোনো কিছু দেওয়া। অর্থাৎ ধরো আমি তোমার ভালোর জন্য, তোমার বেনিফিটের জন্য আমার প্লট অফ ল্যান্ডটা থেকে বলে দিলাম, যে লিখিত দিয়ে দিলাম যে আমার প্লট অফ ল্যান্ড থেকে যা যা প্রফিট আসবে সেই প্রফিট ওই বাচ্চাটার পড়াশোনার কাজে লাগবে। তার মানে কি, আমি আমার এক্সপেকটেশন কিন্তু কিছু নেই তোমার থেকে, আমি শুধু তোমার ভালোর জন্য, তোমার বেনিফিটের জন্য এই কন্ট্রাক্টটা করলাম। এক্ষেত্রেও উইদাউট কনসিডারেশন দ্য কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে রেমিশন অফ কন্ট্রাক্ট। দেখো, রেমিশন অফ কন্ট্রাক্ট মানে কি, এখানে একটা এক্সাম্পল দিই। ধরো তুমি আমার থেকে, সাপোজ তুমি আমার থেকে ধরো 50,000 টাকা ধার নিয়েছো, 3 মাসের জন্য নিয়েছো। তো তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমি 3 মাসের মধ্যে 50,000 টাকা আপনাকে শোধ করে দেবো। তো দেখা যাচ্ছে 3 মাস যখন পেরিয়ে যাচ্ছে, তুমি আমাকে বললে যে না ম্যাডাম, আমি এখন 50,000 টাকা আপনাকে শোধ করতে পারবো না, আমি 40,000 টাকা দিতে পারবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমাকে 40,000 টাকা দিও। তাহলে দেখো, রিমেনিং অংশটা অর্থাৎ যে 10,000 টাকা, সেই 10,000 টাকার জন্য তোমার লায়াবিলিটিটা কি হলো, রেমিটেড হয়ে গেল, বাদ দিয়ে দিলাম। আমি বললাম যে ঠিক আছে, ওই 10,000 টাকা আমাকে কনসিডারেশন হিসাবে দিতে হবে না, তুমি যতটুকু এই 40,000 টাকা দিয়েছো ব্যাস ওইটুকুনি থাকো। তার মানে কিছু লায়াবিলিটি থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম, তোমাকে ডিসপোজ অফ করে দিলাম, যে এই লায়াবিলিটি তোমাকে পালন করতে হবে না। তার জন্য কি আলাদা কোনো কিছু আমি দাবি করছি, আই মিন আলাদা কোনো কনসিডারেশন কি দিচ্ছি? একদমই নয়। তো এই ক্ষেত্রেও উইদাউট কনসিডারেশন দ্য কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড। তাহলে এই যে সিচুয়েশনস গুলো বললাম, এই সমস্ত সিচুয়েশনস এর ক্ষেত্রে ডিল করছে সেকশন 25 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, যেখানে কোনো কনসিডারেশন ছাড়াও কন্ট্রাক্ট ভ্যালিড হচ্ছে। নর্মাল নিয়ম ছিল যে কনসিডারেশন থাকবে যে কোনো একটা কন্ট্রাক্টের ক্ষেত্রে, যেটা মেইন এসেনশিয়াল এলিমেন্ট, বাট সেকশন 25 কিন্তু একটু ইলাবোরেট ওয়েতে ডিল করছে। তো আজকে দেখো, এই কোয়েশ্চেনটা তোমরা যখন অ্যানসার ফ্রেম করবে, ঠিক সেম ফরম্যাটে অ্যানসার ফ্রেম করবে। অর্থাৎ প্রথমে কি থাকবে, অ্যানসার ফ্রেমিং এর মেথডটাও বলে দিচ্ছি। প্রথমে কনসিডারেশনের মিনিংটা ধরো ছোট্ট করে একটু দিলে, তারপরে সেকশন 25 এ যেমন বলা হচ্ছে যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের এসেনশিয়াল এলিমেন্ট একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য যে কনসিডারেশন থাকবে, তো সেই পোরশনটা একটুখানি দিলে যে মেইন এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে কনসিডারেশন রয়েছে। তারপরে ঢুকবে হচ্ছে সেকশন 25 এর এক্সেপশনস গুলোর মধ্যে, পরপর এক্সেপশনস গুলো ডেসক্রাইব করবে, প্রত্যেকটা পয়েন্টের সাথে সাথে একটা করে এক্সাম্পল দেবে এবং চেষ্টা করবে মিনিমাম একটা করে কেস লকে অ্যাড করার। কেস ল লিখলে নাম্বারটা একটু ভালো ওঠে এবং অ্যানসারটাও একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। তো এইরকম ভাবে টোটাল 7টা পয়েন্ট রয়েছে, 7টা পয়েন্ট লিখছো, তার আন্ডারে একটা করে এক্সাম্পল, একটা করে কেস ল দিচ্ছ। দেখো 10 মার্কসের জন্য বা 12 মার্কসের জন্য একটা এনাফ অ্যানসার তোমার কাছে রেডি থাকছে। ঠিক যে ফরম্যাটে তোমাকে এক্সামে অ্যানসার লিখতে হবে সেই ফরম্যাটেই আমি ডিসকাশন করলাম। আবারও বলে দিচ্ছি, বঙ্গানুবাদ করিনি, ইন ডিটেইলসে ডিসকাশন করেছি। তো এই হলো ওয়েস্ট বেঙ্গল একাডেমি আন্ডারে এই যে বিভিন্ন ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক গুলো, যেগুলো এক্সামের জন্য দরকার, সেরকম দুটো একটা করে করে এরকম ভাবে আমরা এলাবোরেশন করতে থাকবো তোমাদের এক্সামিনেশনের সুবিধার জন্য। থ্যাংক ইউ।